আমার সৌভাগ্য যে আমি তৃণমূলে কোনোদিন যাইনি। আমার কাছে বিশেষ খুব অফার ছিল এমআইসি করার, এমএলএ টিকিট দেওয়ার, কিন্তু আমি এটা আমি নিজেকে গর্ববোধ করি যে আমি ওই তৃণমূলে যাইনি। নেতাজি ভারতের সেন্টিমেন্ট, ওনার এগেনস্টে বলা কাউকেও, এমপি হোক, এমএলএ হোক, কাউন্সিলর হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, বলা উচিত না। প্রেসিডেন্ট, আমি তো কংগ্রেসে ছিলাম, সে কিছুই জানে না। শুধু ওর ভালো হলো যে এবার ওই অনেকগুলো টিকিট বিক্রি করে প্রচুর টাকা করেছে, ইনকাম করেছে। ও তার বাইরে কিছু জানেই না। পরিষেবা তো কর্পোরেশনের লোকেরা করে, সেটা তো গিয়ে শুধু বলা যে এখানে ড্রেনেজ জাম আছে, জল নেই, এটা তো কাউন্সিলর, এমএলএ, এমপি তো করে না। শুধু মানুষের পাশে থাকা, মানুষের সুখে দুঃখে থাকা, মানুষের ওই দেখা যে হ্যাঁ এই ড্রেনেজ জাম, এই জল নেই। শহরের অন্যতম পোড় খাওয়া নেতা তিনি। 2026-এর বিধানসভা নির্বাচনে চৌরঙ্গী বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়েছিলেন তিনি এবং কলকাতা পুরসভার ৪৫ নম্বর ওয়ার্ডেরও প্রাক্তন পুরপিতা তিনি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সন্তোষ কুমার পাঠক স্যার। স্যার, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এই বেলাতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। তো প্রথম প্রশ্ন এটাই করব, সামনেই কলকাতা পুরসভার নির্বাচন রয়েছে এবং আমরা দেখছি নির্বাচনের আগে ডিলিমিটেশন নিয়ে একটা আলোচনা চলছে পুরসভাকে নিয়ে, যেখানে পুরসভায় 144টা টোটাল ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডকে 209টা ওয়ার্ড বানানোর কথা বলা হয়েছে। আপনি যেহেতু বহু বছর এবং দশক ধরে কলকাতা পুরসভার সঙ্গে যুক্ত পৌরপিতা আপনি, এই নিয়ে আপনার কি মতামত দাদা? না, এটা তো গভর্নমেন্টের একটা প্ল্যান, যাতে মানুষের পরিষেবাটা খুব ভালোভাবে পায়, সেই জন্যই। কিন্তু অনেকটা এরম ওয়ার্ড যেখানে 60,000 প্রায় ভোটার, আর যেটা আমার ওয়ার্ডে 6,000 ভোটার মাত্র। তো যেখানে কম হয় সেখানে তো একটা কাউন্সিলর সে পরিষেবাটা ভালোভাবে দিতে পারে, কিন্তু যেখানে খুবই বেশি 60,000, 60,000 ভোট, যেখানে 50,000 ভোট, সেখানে তো পরিষেবাটা একটা কাউন্সিলরের পক্ষে ঠিক না। সে কারণেই গভর্নমেন্ট এটা ফাইনাল করলো যে ওয়ার্ডগুলো যেখানে যেখানে বড় ওয়ার্ড বা ওকে ডিলিমিটেশন পরিসীমন করে আরেকটা ভালো জায়গায় দেওয়া যাবে। দাদা, প্রদেশ কংগ্রেসের বর্তমান যিনি সভাপতি, তিনি কিন্তু এই ডিলিমিটেশন বা পুনর্বিন্যাস নিয়ে বারবার আর কি উষ্মা প্রকাশ করেছেন এবং সম্প্রতি আমরা দেখতে পেরেছি যে উনি মিছিলও বার করেছেন এই নিয়ে এবং উনি বলছেন যে বিধানসভা নির্বাচনে বিজেপি যেভাবে এসআইআর কে ইউজ করে ক্ষমতায় এসেছে, কলকাতা পুরসভা নির্বাচনেও নাকি এই ডিলিমিটেশনের মাধ্যমে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি। কি বলবেন? ও প্রেসিডেন্ট, আমি তো কংগ্রেসে ছিলাম, সে কিছুই জানে না। শুধু ওর ভালো হলো যে এবার ওই অনেকগুলো টিকিট বিক্রি করে প্রচুর টাকা করেছে, ইনকাম করেছে। ও তার বাইরে কিছু জানেই না। কোনোদিন কোনো কাউন্সিলর জিতেনি, এমএলএ জিতেনি, এমপি জিতেনি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা থাকারও কোনো দিন। আমার এবার তো জামানত জব্দ হয়েছে, কোটি কোটি টাকা খরচা করে 2,000 ভোট পেয়েছে। ওর কোনো রাজনৈতিক বিশ্লেষণ কিছু নেই ওর। এটা না হলে ভালোভাবে পরিষেবা দিয়ে যেত না, সেই কারণেই পরিসীমনটা হলো, আর পরিসীমন করার খুব দরকার ছিল এটা। দাদা, বর্তমানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি এবং সমাজ মাধ্যমেও এটা কিন্তু খুব দেখা যাচ্ছে যে নেতাজিকে নিয়ে নানা বিরূপ মন্তব্য করা হচ্ছে, আপনিও নিশ্চয়ই দেখেছেন। তো সেক্ষেত্রে অভিযোগের তীরটা প্রথমেই যাচ্ছে বিজেপি রাজ্যসভার এক সাংসদের বিরুদ্ধে, অনন্ত মহারাজ। তিনি একটি মন্তব্য করেন যেটা নিয়ে এখন তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। তো তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী আবার বলে দিলেন যে এই ধরনের মন্তব্য এবং নেতাজিকে কোনোভাবেই অসম্মান করা চলবে না এবং তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এই নিয়ে আপনার কি মতামত? এবং দলের মধ্যে এভাবে দ্বিমত দেখা গেলে বা মতের মিল না থাকলে এই ধরনের মন্তব্য উঠে আসলে তো দল অস্বস্তিতে পড়ে না? নেতাজি ভারতের সেন্টিমেন্ট, ওনার এগেনস্টে বলা কাউকেও, এমপি হোক, এমএলএ হোক, কাউন্সিলর হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, বলা উচিত না। উনি আজাদ দেশকে এই করার জন্য একটা ওনার দান আছে, সেই দানটা কেউ যদি ওনার এগেনস্টে যদি কিছু বলে, তাহলে খুব নিন্দনীয়। এটা ঠিক না। যে কোনো দলের লোক যদি বলে, এটা ঠিক না। দাদা, আরজিকর কেস নিয়ে আমরা রাজ্যে উত্তাল হতে দেখেছি এবং সকলেই বলছে বিজেপির ক্ষমতায় আসা কিন্তু আরজিকর ইস্যু তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং আরজিকরকে ন্যায় পাইয়ে দেওয়ার বিষয়টাও কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে একটা অস্ত্র ছিল। তো সেক্ষেত্রে আজকে নিশ্চয়ই আপনি সংবাদ দেখেছেন যে নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হলো। এই নিয়ে কি মতামত? কি মনে হচ্ছে এবার কি তাহলে তদন্ত এগোবে? নিশ্চয়ই ন্যায় পাওয়া উচিত অভয়াকে। কেন যেভাবে ওর রেপ আর হত্যা, এটা মনেই হচ্ছিল যে একজনের করার না, এটা নিশ্চয়ই 2-3 জন মিলে করেছে। কিন্তু এই সরকার ধামাচাপা দেওয়ার জন্য ওই পীড়িতার মা, অভয়ার মায়ের কাছে গিয়ে টাকার অফার করেছিল বা অনেক ঠিক দিয়ে থ্রেটিং করেছিল। কিন্তু এবার কিন্তু নিশ্চয়ই ন্যায় পাবে। আর যখনই উনি বক্তব্য রাখেন, ওনার মা, আমি দেখেছি উনি তো এমএলএ হয়ে গেছেন, আমার এখানেও এসেছিলেন, কেঁদে দেন উনি। ওনার কারণটা একটা ন্যায় পাওয়া খুব দরকার, উচিত। আর এই সরকারটা নিশ্চয়ই ওই ন্যায় দেবে।
আর যারা আরো আছে তাদেরকে নিয়ে আসবে। দাদা, চৌরঙ্গী বিধানসভা থেকে তো আপনি নির্বাচন লড়েছিলেন, কোনো কারণে হয়তো মানুষের জন্য কাজ করার সুযোগ এবারের জন্য মেলেনি, কিন্তু সামনেই পুরো ভোট, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম, সেখানে কিন্তু আরো একটা জায়গা রয়েছে, কাজ করার সুযোগ রয়েছে মানুষের জন্য, যেহেতু আপনি দীর্ঘদিনের কাউন্সিলরও ছিলেন। তো পরবর্তীতে মানুষের জন্য এবং এলাকার মানুষের জন্য কাজ করার কি পরিকল্পনা আপনার কাছে রয়েছে, এবং পুরসভা ভোটে যদি পার্টির তরফে আপনাকে দাঁড় করানো হয়, তো সেক্ষেত্রে কি এক্সপেকটেশন আছে, বা কি ধরনের কাজ আপনার এখনো মনে হচ্ছে পেন্ডিং, যেগুলো আপনি এখন করতে চান? মানুষের কাছে থাকা, মানুষের পাশে থাকা, এটা সব থেকে বড় কাজ। মানুষ নিজের কাউন্সিলরকে, এমএলএ কে, এমপি কে যখন দরকার তখন পেয়ে যায়, সেটার থেকে তো বড় আর কোনো কাজ নেই। তারপরে হলো পরিষেবা। পরিষেবা তো কর্পোরেশনের লোকেরা করে, সেটা তো গিয়ে শুধু বলা যে এখানে ড্রেনেজ জাম আছে, জল নেই, এটা তো কাউন্সিলর, এমএলএ, এমপি তো করে না। শুধু মানুষের পাশে থাকা, মানুষের সুখে দুঃখে থাকা, মানুষের ওই দেখা যে হ্যাঁ এই ড্রেনেজ জাম, এই জল নেই, পরিষেবার দেওয়া যেটা কাজ, সে কাজটা তো আমরা করে এসেছি দীর্ঘদিন ধরে। সেটা খুব ভালোভাবেই করবো আমরা। আর যেহেতু গভর্নমেন্ট চলে এসেছে, এর আগে তো আমরা কোনো চিঠি দিলে বোর্ডকে বা সরকারকে কোনো উত্তর পেতাম না। আমরা কিন্তু আমরা সরকারের পক্ষে, আমরা চেষ্টা করব বিরোধী দলেও যারা আছে তাদেরকে আমরা সম্মান দিয়ে, ওরা যদি কোনো কমপ্লেন করে, ওরা যদি কোনো লেটার দেয়, তার উত্তর দেওয়া, আর ওই কমপ্লেনের জায়গাটা খুব ভালোভাবে করা আমরা করব, চেষ্টা করব। দাদা, সন্তোষ পাঠককে শুধু শুধু রাজনৈতিক নেতা বললে মনে হয় বলা ভুল হবে, কেন আপনি নানা রকম সামাজিক কাজকর্মে আপনার যোগ রয়েছে, যেটা দেখেছি আমরা, আপনার সমাজ মাধ্যমেও দেখতে পাই। সে ব্লাড ডোনেশন ক্যাম্প হোক, কিংবা কোনো ভালো পুজো হোক, যে ধরনের কাজ হোক, আপনি সামাজিক কাজে বারবার নিজেকে উজাড় করে দিয়েছেন। তো সেই একটা আলাদা পরিচয় রয়েছে আপনার কাছে। তো আপনি এই মানুষের পাশে দাঁড়ানোর বার্তাটা কি শুধুমাত্র রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আটকে রাখতে চাইছেন না? আপনি কি চাইছেন যাতে সমাজের সব স্তরের মানুষ কি এগিয়ে আসুক একে অপরের পাশে দাঁড়াতে? রাজনীতিটা তো, রাজনীতি করা সেটা ঠিক, কিন্তু মানুষের পাশে থাকা, মানুষের সেবা করা, মানুষের সুখে দুঃখে থাকা একটা আলাদা জিনিস। যারা রাজনীতি করে তারা যদি মানুষের সাথে না থাকে, মানুষের পাশে না থাকে, তাহলে রাজনীতি করাটা আমার মনে হয় না উচিত না এটা। তো আমি প্রথম থেকেই, ফ্রম মাই বিগিনিং অফ মাই লাইফ, ছাত্র জীবন থেকেই এটা সংগঠন নিয়ে চলেছি, মানুষের এসে থেকেছি। সেই কারণে শুরু থেকেই মানে যারা আছে, আমি ওই রাজনীতি বিভেদ দেখি না। আমি যারা এসছি আমার কাছে কাজের জন্য, তাদের কাজ করেছি। সেই কারণেই আমি যেখানে আছি, যেখানে জিতেছি, সেখানে মানে ওই যখন বামফ্রন্ট ছিল তখনও তার ভোট খুব কম, 600-500 জমানো জব্দ হতো। তৃণমূল এলো, তারও জমানো জব্দ হতো। বিজেপি ছিল, তারও জমানো জব্দ হতো। তো আমি ওই বিভেদ দেখি না রাজনীতিতে। কাজ করতেই জানি, কাজ করতে চাই, আর ওই কাজ করেই এই জায়গায় এসেছি। তো আমার খুব বিশ্বাস যে মানুষের যারা রাজনীতি করেন, যারা হয়তো কাউন্সিলর, এমএলএ, এমপি, তাদের বিভেদ রাখা উচিত না। কে কি দল করে, তুমি জিতে গেলে তারপরে তোমার হয়ে গেল সব। এবার তুমি যতটা কাজ করতে পারবে, মানুষের পাশে থাকতে পারবে, সেই তোমারই মেন ইয়ে। দাদা, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আপনার বিরুদ্ধে লড়েছিলেন নয়না বন্দ্যোপাধ্যায়, তিনি জিতেছেন, এবং পরবর্তীতে ভোটের পরে আমরা যেটা দেখেছি, ফল বেরোনোর কয়েক ঘন্টা থেকে অনেকে রং পরিবর্তন করে নিয়েছে। সেক্ষেত্রে নয়না বন্দ্যোপাধ্যায় কোন শিবিরে, সে নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। তো আপনি এই শিবির বদলের বিষয়টা কেমন ভাবে দেখেন? যতই হোক, তৃণমূল তো একটা রাজনৈতিক দল, সেখানে হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে সবাই চলে যাচ্ছে এবং অন্য শিবিরে নাম লেখাচ্ছে, এবং নয়না বন্দ্যোপাধ্যায় নিয়ে যেটা বললাম যে আপনার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন, সেটা নিয়েও প্রশ্ন ছিল আমাদের। তো সেক্ষেত্রে এই গোটা বিষয়, দল ভাঙানোর বিষয়, এবং এই বিষয়টাকে আপনি কোন চোখে দেখেন? আমার সৌভাগ্য যে আমি তৃণমূলে কোনোদিন যাইনি। আমার কাছে বিশেষ খুব অফার ছিল এমআইসি করার, এমএলএ টিকিট দেওয়ার, কিন্তু আমি এটা আমি নিজেকে গর্ববোধ করি যে আমি ওই তৃণমূলে যাইনি। কিন্তু ওই যাদের কথা নাম নিয়ে বললেন, এমএলএ, তার বর এমপি, তাদের কোনো রাজনীতিক নেই। রাজনীতিক ওরা রাজনীতি চেয়ারের জন্যই করে। কেন আমি দেখেছি আমার জীবনে যতদিন আমার রাজনীতিক অনুভব, কোনো দিন ওরা ক্ষমতার সঙ্গে থাকে। আগে কংগ্রেস করছিল, কোনো নেতাকে ধরে, রাজনীতিক থেকে উত্থান ওদের নেই। মানে রাজনীতি আন্দোলন দিয়ে উত্থান নেই। কখনো মমতা ব্যানার্জির নামে, কখনো প্রিয়রঞ্জন দাস মুন্সির নামে, কখনো সোমেন মিত্রের নামে, কখনো কারোর নামে। এখন ওই কংগ্রেস করতো, কংগ্রেস থেকে আবার তৃণমূলে গেল, তৃণমূল থেকে আবার কংগ্রেসে গেল, কংগ্রেস থেকে আবার তৃণমূলে গেলে, তৃণমূলের যাওয়ার পর ও তখনই, যখন মমতা ব্যানার্জি গভর্নমেন্ট এখানে হয়নি, বিজেপির থেকে অ্যালায়েন্সে ছিলেন, তখন ওখানে গিয়ে আডবাণীজির সঙ্গে হাত মিলিয়ে আর সে নিজেকে মন্ত্রী ঘোষিত করে দিয়েছিল। তখন মমতা ব্যানার্জি এখানে খুব হয়ে গেছিলেন, আর ক্রোধিত হয়ে, আর উনি বললেন যে দল থেকে বেরও করে দিয়েছেন। তারপরে আবার কংগ্রেসে ফিরলো, আবার তৃণমূলে গেল। কিন্তু আবার এবার মমতা ব্যানার্জি হাত ছেড়ে
আর আগেই গিয়ে দিল্লিতে সেট করে এনসিপিআই নাকা কি একটা দল করে, তো এদের কোনো রাজনৈতিক চরিত্র নেই এদের। এই অনেকেই আছে তার মধ্যে, এদের তো আরও রাজনৈতিক চরিত্র নেই, সুদীপ বন্দ্যোপাধ্যায়, নানা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক চরিত্র নেই। আর ইলেকশনের জেতার পর কোনো দিন আগেও যখন জিতে চলে যায় না এরা, কারোর সুখে দুঃখে থাকে না, কারোর সিগনেচার করে না, কারোর সাথে থাকে না। মমতা ব্যানার্জি নামে জিতেছিল। এরা যদি এমনি দাঁড়ায়, আমি বলছি এদের 10,000 20,000 থেকে বেশি ভোট পাবে না। এদের রাজনৈতিক চরিত্র কিছু নেই। আর আমি বলছি যে এর পরে যদি ও দাঁড়ায় না কোনো দল থেকে, এমনি মানুষ ওকে ভোট দেবে না, ওদেরকে দুজনকেই ভোট দেবে না। অনেক অনেক ধন্যবাদ সন্তোষ দাকে। ধন্যবাদ। এবার আমাদের দেখার সামনের পুরো ভোটে সন্তোষ কুমার পাঠককে আমরা ঠিক কি ভূমিকায় দেখি। ধন্যবাদ। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।